সবাইকে ধন্যবাদ। কতদিন আমরা যে পর্যন্ত আলোচনা করছিলাম সেই পর্যন্ত কি তোমাদের খাতায় তোমরাই করছো, রেকর্ড করছো? যেগুলি যেগুলি বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এগুলি শুধু নোট করে রাখবা। এখন পড়ার সময় না, এখন শুধু রিভিউ করার সময়। তাই রিভিউর ফাঁকে দিয়ে আবার একটু একটু পড়াও আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো ফাঁকে ফাঁকে একটু একটু জানতে হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হলো আমাদের একটা কমন রোগ আমাদের দেশের। তোমরা সবসময় খেয়াল রাখবা, আমাদের ইপিআই প্রোগ্রামে যে সমস্ত ইনফেকশাস ডিজিজগুলি এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয় সেই ডিজিজগুলি খুব ভালো করে পড়তে হবে তোমাদের, কারণ এগুলির ভিতর থেকেই তোমাদেরকে আগে প্রশ্ন করবে। এগুলি পারলেই পাস, আর এগুলি না পারলে ফেল, কারণ এগুলি কমন আমাদের কান্ট্রির পার্সপেক্টে, এগুলি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এখন আজকে আমরা পড়বো মামস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোগ, যদিও এটা নিয়ে এত হইচই নাই সমাজে, কিন্তু তারপরও একটা গুরুত্বপূর্ণ রোগ মামস কিন্তু আছে। আমরা কিন্তু দেখি, আমরা পাই, আমাদের জেনারেল প্র্যাকটিসে আমরা এগুলি পাই। রোগী যথেষ্ট রোগী আছে মামসের, তাই এটা আমাদেরকে জানতে হবে, কারণ মামসের কিছু কমপ্লিকেশন আছে, এগুলি ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এই জন্য মামসটাকে প্রিভেন্টেবল ডিজিজের আন্ডারে ইনক্লুড করা হয়েছে। তাহলে মামসটা কি? এটাও কিন্তু একটা কি ডিজিজ? ব্যাকটেরিয়াল ডিজিজ না ভাইরাল ডিজিজ? কি ডিজিজ রে এটা? ব্যাকটেরিয়াল না ভাইরাস? ভাইরাস। ভাইরাস। প্রথমেই বলতে হবে ইট ইজ এ ভাইরাস ডিজিজ, এবং এটা কজ বাই একটা আরএনএ ভাইরাস। এবং এটা কোন গ্রুপের? এটার গ্রুপটা কি? এই ভাইরাসের গ্রুপটা হলো মিক্সো ভাইরাস। মিক্সো ভাইরাস ফ্যামিলির একটা আরএনএ ভাইরাস। সব কথা মনে রাখবা, মিক্সো ভাইরাস ফ্যামিলির আরএনএ ভাইরাস, সংক্ষেপে আমরা বলি এটা মামস ভাইরাস। এখন এই মামসের জন্য আমরা এজেন্টের নামটা জানলাম। এটার মধ্যে এটার কিভাবে, এটা সোর্সটা কোথায়, এটা কিন্তু লিখে রাখো। সোর্স অফ ইনফেকশন, এটা এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মামসের সোর্স অফ ইনফেকশন কি। সোর্স কারা? সোর্স হইলো ক্লিনিক্যাল এন্ড সাবক্লিনিক্যাল কেস। এর মধ্যে 40% মতো সাবক্লিনিক্যাল কেস আছে যারা কিন্তু নীরবে নিবৃত্তে মামসটা স্প্রেড করতেছে। এই জন্য সাবক্লিনিক্যাল কেসগুলি তো ধরা খুব মুশকিল, যে আইসবার্গ অফ ডিজিজের সাবভাস্ট পোর্শনের মধ্যে আছে সাবক্লিনিক্যাল কেস। তাই এটা ট্রেস করা খুব ডিফিকাল্ট। এই জন্য কিন্তু যেই রোগগুলি ক্লিনিক্যালি ট্রেস করা যায় না, জীবাণু ধ্বংস করা যায় না, সেগুলিকে কিন্তু ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেন্ট করার চিন্তা ভাবনা করা হয়। এই জন্য লার্জ স্কেলে প্রিভেন্ট করার জন্য আমাদের ইপিআই প্রোগ্রামে কি এটার ভ্যাকসিন কি আছে না নাই? মাউস ভ্যাকসিন কি আমাদের আছে ইপিআই প্রোগ্রামে? নাই। আছে? নাই। কিন্তু ভ্যাকসিন বাজারে আছে, ভ্যাকসিন দিলে এটা হয়। এখন আমাদের যেটা জানতে হবে যে এটার কেন এটা আমরা পড়বো, মামসটা কেন ইম্পর্টেন্ট। মামসটা একটা এন্ডেমিক ডিজিজ, প্রথম মনে রাখতে হবে মামস হলো একটা এন্ডেমিক ডিজিজ, আর সারা বছর এটা থাকে। থ্রুআউট দি ইয়ার কেসেস অকার থ্রুআউট দি ইয়ার। শীত সিজন, এটা শীত এবং কি বসন্তকালে, স্প্রিং এন্ড উইন্টার, এই দুই সিজনটা হলো এটার পিক সিজন। সিজনাল ভেরিয়েশন আছে এটা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যেখানে ঘনবসতি এলাকা, বিশেষ করে বস্তি এলাকা, যেগুলি ঘনবসতি এলাকা, সেইখানে এটার ব্যাপকতা বেশি। এই মামসটা ক্লিনিক্যাল ফিচারটা কি মেইনলি? মেইন এটা হলো ইউনিলেটারাল অর বাইলেটারাল প্যারোটিটাইটিস। এটা জানতে হবে। প্যারোটিড গ্ল্যান্ডের ডিজিজ, এটা ম্যানিফেস্টেশন হয় থ্রু ইনফ্লামেশন অফ দি প্যারোটিড গ্ল্যান্ড। কখনো কখনো কিছু অ্যাটিপিক্যাল ম্যানিফেস্টেশন আছে যেগুলি কমপ্লিকেশন, যেমন এটা কি হয়, এটা অর্কাইটিস ওভরাইটিস হইতে পারে, তারপর প্যানক্রিয়াটাইটিস হইতে পারে,
কিছু কিছু ক্ষেত্রে সিএনএস এর প্রবলেম হতে পারে, প্রস্টেট গ্ল্যান্ডের ইনফ্লামেশন হতে পারে, তখন স্পেসিফিক সাইন্স ফর ইনফ্লামেশন অফ দি টেস্টিস, ফর ইনফ্লামেশন অফ দি প্যানক্রিয়াস, ইনভলভমেন্ট অফ দি সিএনএস, ইনভলভমেন্ট অফ দি ওভারিজ, ইনভলভমেন্ট অফ দি প্রস্টেট, এগুলি পাওয়া যায়, এগুলি তখন পাওয়া যায়। কিন্তু মেইন প্রবলেমটা হলো গালের দুই দিকে ফুলে যায়, এটা হলো খুব ইম্পর্টেন্ট। প্যারোটিটাইটিস, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন, পেইন এন্ড সোয়েলিং অফ দি প্যারোটিড গ্ল্যান্ড, এটা ভিজুয়ালি বোঝা যায়। It is characterized by pain and swelling of either one or both the parotid glands. কোন সময় এটা আবার ওই যে এর নিচে আমাদের চোয়ালের নিচে সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার যে সমস্ত গ্ল্যান্ড আছে এগুলোর কিন্তু ইনফ্লামেশন হতে পারে। কোন সময় এই ব্যথাটা প্যারোটিড গ্ল্যান্ডের যে নার্ভ সাপ্লাইটা, প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই কি ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, সেই জন্য এটার নার্ভ সাপ্লাইয়ের কারণে কিন্তু এই পেইনটা একেবারে কান পর্যন্ত যাইতে পারে। কি নার্ভ না একটা আছে টিম্পানিক ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ আছে না, এই যে কানেও দেয়, প্যারোটিড গ্ল্যান্ডেও দেয়, এই নামটা কি? এই নার্ভের ইনভলভমেন্টের কারণে এটা যখন গালে ব্যথা হয় তখন কানেও ব্যথা হয়, এই জন্য ইয়ারে একটা এটা সিমটম। মেইন হইলো ইউনিলেটারাল আর বাইলেটারাল সোয়েলিং অফ দি প্যারোটিড গ্ল্যান্ড, এটা খেয়াল রাখতে হবে। কমপ্লিকেশন, এটার মধ্যে খুব বেশি প্রশ্ন করবে না তোমাকে, এটার মধ্যে প্রশ্ন করবে এটার কমপ্লিকেশন কি। কমপ্লিকেশনের মধ্যে কমন কমপ্লিকেশন হইলো অর্কাইটিস, তারপর হইলো ওফুরাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এনকেফালাইটিস এবং নিউরাইটিস। এই কথাগুলি তোমাকে খেয়াল রাখতে হবে। এটাই এখানে জিজ্ঞেস করে যে মামসটা কিভাবে আমরা ডায়াগনোসিস করি, ক্লিনিক্যালি আমরা এটা দেখে করি, এটার সোর্স অফ ইনফেকশন কারা এবং এটা কমপ্লিকেশন কি, তাহলে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। এটা প্রেগন্যান্সিতে যদি হয় ফার্স্ট ট্রাইমেস্টারে তাইলে কোনো সমস্যা হয় কিনা, কোনো কনজেনিটাল ম্যালফরমেশনের কোনো নাই, এটাতে এভিডেন্স পাওয়া যায় না। কনজেনিটাল ম্যালফরমেশনের কোনো এভিডেন্স কিন্তু মামসে পাওয়া যায় না, কিন্তু যেটা পাওয়া গেছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এটা একটা কমপ্লিকেশন। If mumps is during pregnancy, then it complicates as a spontaneous abortion. Spontaneous abortion কথার অর্থ কি? হ্যাঁ, অ্যাবর্শন কত রকম শুনছ? অ্যাবর্শন কত রকম আছে? কি হ্যালো, কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। তাহলে অ্যাবর্শনের নাম শুনছো কিনা তোমরা? কোথাও তোমাদেরকে শোনাইছে কিনা? জি স্যার। অ্যাবর্শন কয় রকম? যখন বলবা তুমি স্পন্টেনিয়াস অ্যাবর্শন, হ্যাঁ, একটা হইলো ইনডিউসড, একটা হইলো স্পন্টেনিয়াস। এটা ফরেনসিক মেডিসিনে আছে না? ফরেনসিক মেডিসিনে আছে তো। ইনডিউসড অ্যাবর্শন এন্ড স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন মানে নিজে নিজে যেটা হয় স্বতঃস্ফূর্ত ভাবে, সেটাকে বলা হয়েছে স্পন্টেনিয়াস। আর যেটা কোনো ড্রাগ দিয়া অথবা কোনো অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগ অথবা কোনো ইনস্ট্রুমেন্ট অথবা কোনো ফরেন বডি দিয়া করা হয় সেটাকে বলা হয়েছে ইনডিউসড অ্যাবর্শন। তাহলে এইখানে ইয়েতে মামসে স্পন্টেনিয়াস অ্যাবর্শনের এভিডেন্স আছে। তাহলে প্রেগন্যান্সিতে অন্যান্য যেরকম আমরা রুবেলা টুবেলা এগুলোর মধ্যে পড়ছি যে অনেক অনেক সমস্যা হয় ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ইনফেকশন হয়, তাহলে এইখানে কিন্তু এরকম নাই, এখানে আছে শুধু স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এবং মামসটাকে যদি আমরা প্রিভেন্ট করতে হয় তাইলে কি দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি? মেইন হাতিয়ার হইলো আমাদের মামস ভ্যাকসিন। এটা ভ্যাকসিন আছে, হ্যাঁ, এটা ভ্যাকসিন আছে, লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। এটা খেয়াল রাখতে হবে, ভাইরাসের বেশিরভাগ ওই লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন হয়। তাহলে এটাও লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন অ্যাভেলেবল ফর প্রিভেনশন অফ মামস, এবং এটা সিঙ্গেল ডোজ, একটা মাত্র ডোজ দিতে হয় ইন্ট্রামাসকুলারলি। আরেকটা করা যায়, ক্ষতি যদি কমাইতে চাই আমরা সব সময়, ক্ষতি কমাইতে গেলে কিন্তু আমরা কি করতে পারি,
স্যার ইমিউনাইজেশন। ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। জি স্যার। প্রতিক্রমণের জন্য আমরা কিন্তু প্রায় ক্ষেত্রেই ভাইরাস ডিজিজের ক্ষেত্রে এখানে ইমিউনোগ্লোবুলিন আছে। আমরা যেমন করোনাতে দেখো প্লাজমা থেরাপি আরম্ভ হয়েছে, সেখানেও কিন্তু ইমিউনোগ্লোবুলিন দিয়া দ্রুত তাকে কি করতেছে, আরোগ্য লাভ করানো হইতেছে। তাহলে এখানেও কিন্তু আমাদের এরকম একটা ব্যবস্থা আছে যে আমরা স্পেসিফিক ইমিউনোগ্লোবুলিন অলসো অ্যাভেলেবল, কিন্তু এটার প্রোটেক্টিভ ইফেক্টটা খুব একটা শক্তিশালী না। আর কি করতে হবে, রেগুলার সার্ভাইলেন্স করতে হবে। প্রিভেনশন বললে একটা বলতে হবে ভ্যাকসিনেশন, আরেকটা বলতে হবে ইমিউনাইজেশন। এই ভ্যাকসিনেশনের মধ্যেই তোমার অ্যাক্টিভ ইমিউনাইজেশন এন্ড ইউজ অফ ইমিউনোগ্লোবুলিন। আর কি করতে হবে আমাদের, এটা রেগুলার সার্ভেলেন্স করতে হবে। তখন তোমাকে দেখো পট করে তুমি যখন সার্ভেলেন্স বলবা, পট করে তোমাকে এই সাবজেক্ট সাইডে দিয়ে তোমাকে সার্ভেলেন্সে নিয়ে গেছে। হোয়াট ইজ সার্ভেলেন্স? ওই দিন যে বলছিলাম, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সার্ভেলেন্স, হাউ সার্ভেলেন্স ইজ ডান, হোয়াট আর দ্য স্টেপস অফ সার্ভেলেন্স, নেম দ্য সার্ভেলেন্সেবল ডিজিজ, ইন্টারন্যাশনালি সার্ভেলেন্সেবল ডিজিজ, এগুলির নাম বলো। এগুলি তোমাকে তখন এই অ্যাসোসিয়েটেড কোশ্চেনে তোমাকে চলে যেতে পারে, এই চ্যাপ্টার হয়ে যেতে পারে। এটা সৌভাগ্য যদি এখানে সার্ভেলেন্স বলার পর সার্ভেলেন্সে তোমার নিয়ে যায়, সার্ভেলেন্সটা কি বলবা, তারপর সার্ভেলেন্স কত রকম আছে, সার্ভেলেন্সের স্টেপ কি এটা বলবা, এরকম কি কি ডিজিজ আছে এগুলি নাম বলবা। এগুলি তোমাদের বইয়ের মধ্যে দেখবা আছে, খুব সুন্দর করে লেখা আছে ইন্টারন্যাশনাল সার্ভেলেন্সেবল ডিজিজ। এখানে আর এটার মধ্যে তাহলে ডায়াগনোসিসটা করে কি হবে, ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি মেইনলি ডায়াগনোসিস করে এবং ল্যাবরেটরি কনফার্মেশন করে কি দিয়ে। এখানে কিন্তু ল্যাবরেটরি কনফার্মেশন কিন্তু ভাইরাস কালচার বা এই জাতীয় কোনো কিছু করে না। এখানে মেইন যেটা করে এটা থাকে অ্যান্টিবডি টাইটেড, ব্লাডের মধ্যে অ্যান্টিবডি আছে কিনা। অ্যান্টিবডি থাকলে বোঝা যাবে যে হ্যাঁ, সার্ভিলেন্সে কিন্তু মেইন অ্যান্টিবডিটা দেখো যে কারা এফেক্টেড হয়েছিল, এই জন্য এইখানে অ্যান্টিবডিটা দেখে। দরকার নাই, মাংসের মধ্যে এজেন্টার নাম জানবা, আর এটা সোর্স অফ ইনফেকশনটা কি, তারপরে জানবা যে এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করি, এটার কমপ্লিকেশন গুলি কি কি, এটা প্রিভেনশন করার কি কি পথ। এত ডিটেল কিছু দরকার নাই। তাহলে আমাদের এটা গেল, মামস গেল। এখন পরবর্তীতে আমরা যেটা কমন আর একটা এটা হলো ডিপথেরিয়া। এটা তোমরা অনেকেই হয়তো পড়ছো, তোমাদের এটা পড়ার কথা। ডিপথেরিয়া, ডিপথেরিয়াটা কি? এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ না ভাইরাল ডিজিজ? কি ডিজিজ এটা? ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়ার নাম কি? নামটা কিন্তু খুব জটিল এবং নামটা লিখতে দিতে পারে কাগজ দিয়ে, নামটা বানান করে লেখো। হ্যাঁ, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই। কোরাইনি CURYNE, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই। ডিপথেরি উচ্চারণ করি, বানানটা হইল ডিপথেরিয়াই। ডিপথেরি বানান করে এই লাগাই দিলে হইল ডিপথেরিয়াই। তাহলে ইট ইজ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ কজড বাই কোরাইন ব্যাকটেরিয়াম ডিপথেরি। এখন এই ডিপথেরিয়া রোগটা কাদের হয় বেশি, এটা তোমাকে জানতে হবে। কাদের হয় বেশি, কারা এটাতে এফেক্টেড হয় বেশি? কি স্যার ইনফ্যান্টস এন্ড ইয়ং চিলড্রেন। ইয়াং চিলড্রেন হয়। হোয়াই ইট ইজ ডেঞ্জারাস, কেন এটা বিপজ্জনক বেশি? এটা বিপজ্জনক, টিটেনাসের মতো এটাও বিপজ্জনক রোগ। কেন হইল এটা জানতে হবে। এবং এটা কোন ধরনের অর্গানিজম? গ্রাম পজিটিভ নন মোটাইল অর্গানিজম, গ্রাম পজিটিভ অর্গানিজম। এবং এটার বৈশিষ্ট্য হলো ইট প্রডিউসেস এ পাওয়ারফুল অ্যান্টিটক্সিন, দ্যাটস হোয়াই ইট ইজ ভেরি ডেঞ্জারাস। যে সমস্ত ব্যাকটেরিয়া টক্সিন প্রডিউস করে, অ্যান্টি পাওয়ারফুল টক্সিন প্রডিউস, টক্সিন প্রডিউস করে, সেই সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু ডেঞ্জারাস থাকে, কারণ খুব দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটায়, রোগের অবনতি ঘটায়। এই জন্য এটা খুবই বিপজ্জনক। তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে এটা জীবাণুর নাম কি, জীবাণুর নামটা সেই বলবা। এটা কোন ধরনের জীবাণু, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ বলবা। গ্রাম পজিটিভ, মোটাইল নন মোটাইল এত দরকার নেই, গ্রাম পজিটিভ মনে রাখবা। হোয়াই দি অর্গানিজম ইজ ডেঞ্জারাস, ইট প্রডিউসেস টক্সিন, এক্সোটক্সিন বলতে হবে। ইট প্রডিউসেস এ পাওয়ারফুল এক্সোটক্সিন। তারপরে এটার অনেক টাইপ আছে, টাইপ 2 এগুলি বায়োটেবিলে আমি
দেখি নাই কখনো জিজ্ঞেস করতে, তবে পড়লে পড়তে পারো। গ্রেভিস, মাইটিস, এগুলি যা আছে নাম, এগুলি ইন্টারমিডিয়াস, এরকম অনেকগুলি প্যাথোজেনিক স্ট্রেইন আছে, এগুলি তোমরা কি করতে পারো, পড়তে পারো। এখন সোর্স অফ ইনফেকশনটা কি? সোর্স অফ ইনফেকশনের মধ্যে বোথ কেসেস অর ক্যারিয়ার দুটি আছে। বোথ কেসেস এন্ড ক্যারিয়ার। ক্যারিয়ার তার কমন সোর্স অফ ইনফেকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা। কেস থেকে ক্যারিয়ার গুলি বেশি রোগ ছড়ায়। তাহলে বোথ কেসেস এন্ড ক্যারিয়ার্স আর দি সোর্স। এখানে কেসটা হইলো, ক্যারিয়ার গুলি হইলো খুব বেশি ইম্পর্টেন্ট। কেস কারা? যাদের রোগটা হয়েছে তারাই হইলো কেস। তাহলে এখানে কত ধরনের ক্যারিয়ার আছে এর মধ্যে? নেজাল ক্যারিয়ার্স আর পার্টিকুলারলি ডেঞ্জারাস। এটা লেখা রাখো স্টার চিহ্ন দিয়ে। নেজাল ক্যারিয়ার্স, তাদের নাকে জীবাণুটা আছে। এই নেজাল ক্যারিয়ার আর কারা আছে? এখন করোনা আছে না? করোনা নাকে, জি স্যার। হ্যাঁ, জি করোনা স্যার। কিন্তু নেজাল ক্যারিয়ার। তাহলে নেজাল ক্যারিয়ার তোমাকে খেয়াল রাখতে হবে যে নেজাল ক্যারিয়ার্স আর মোর ডেঞ্জারাস, এরাই বেশি সবচেয়ে ছড়ায়। আবার অনেক অন্য থ্রোট ক্যারিয়ার্স আছে। নেজাল ক্যারিয়ার্স আর পার্টিকুলারলি ডেঞ্জারাস। এর ইনফেক্টিভ মেটেরিয়ালটা কি? কি জিনিস দিয়ে এটা সব? এটা হলো স্যার নাসোফ্যারিঞ্জিয়াল secretion। সিক্রেশন, হ্যাঁ, আর ডিসচার্জেস ফ্রম স্কিন স্কিন লিশন। লেশন। স্কিনের মধ্যেও কিন্তু ডিপথেরিয়া হয়, তখন কিন্তু স্কিন লিশন থেকে এটা ছড়ায়। তাহলে এখান থেকে কি হবে? স্কিন লিশন থেকে ডিসচার্জ অথবা নাসোফ্যারিঞ্জিয়াল সিক্রেশন। এবং কি দিয়া ছড়ায়? এটা ছড়ানোর মাধ্যমটা কি? ভেহিকলটা কি? ভেহিকল অফ ট্রান্সমিশন কি? এর কিন্তু আবার এপিডেমিওলজি। ভেহিকল অফ ট্রান্সমিশন, ভেহিকল অফ ট্রান্সমিশনটা হইলো ফোমাইটস। ফোমাইটস। তাইলে এটা 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 গেল ফোমাইট দিয়ে সবচেয়ে বেশি বেশি ছড়ায় ফোমাইটস। আর কি? আর স্যার হইলো ডাস্টও হতে পারে। ডাস্টের, যদি ইফ দ্য ডাস্ট ইজ ইনফেক্টেড, জি স্যার। ডাস্টটা যদি ইনফেক্টেড হয় তাহলে ইনফেক্টেড ডাস্টের মধ্যে ছড়ায় যায়, কিন্তু মেইনলি ছড়ায় কিন্তু এটা ফোমাইট দিয়ে। ফোমাইটস। খেয়াল রাখতে হবে এটা ফোমাইট বর্ন ডিজিজ। পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞাসা যে ফোমাইট বর্ন ডিজিজ কয়েকটার নাম কম, এমনি ডিপথেরিয়া একটা কই দিবা। বাচ্চার যে খেলনা টেলনা আছে, চামিচ ব্যবহার করে, তারপর বাচ্চার যে বাটি যেটার মধ্যে বাচ্চারা খাওয়ায় বা বাচ্চা খায়, গ্লাস, হ্যাঁ, বাচ্চাদের রুমাল বা এই তোমার কি লিনেন যেগুলি ব্যবহার করে, এগুলির মাধ্যমে কিন্তু ছড়াইতে পারে। ফোমাইটস কাকে বলে? ইনএনিমেট অবজেক্টস দ্যাট ট্রান্সমিট ডিজিজ এজেন্টস, এটা হলো ফোমাইট। তাহলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন এই ডিপথেরিয়া কাদের হয় বেশি? আন্ডার 5 যারা তাদের বেশি। জি স্যার, বাচ্চাদের বেশি হয়। হ্যাঁ, আন্ডার 5 চিলড্রেন যারা, তাদের সবচেয়ে বেশি হয় ডিপথেরিয়া। এখন ডিপথেরিয়া ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে কিন্তু এটা ছড়াইতে পারে। ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়াইতে পারে। এখন রুটটা কি? কোন দিক দিয়ে ঢোকে জীবাণুটা? একটা ঢুকতে পারে কি রেসপিরেটরি ট্র্যাক্ট, আরেকটা ঢুকতে পারে নন রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন স্কিন, কাটস এন্ড ওউন্ডস অফ দি স্কিন, আলসার, কাটস এন্ড ওউন্ডস অফ দি স্কিন, সেখান দিয়েও ঢুকতে পারে। কিন্তু মেইনলি এটার পোর্টাল অফ এন্ট্রি ইজ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, যে শ্বাসের সাথেই আসলে ঢুকে। নন রেসপিরেটরি রুটগুলি খুব কম, লেস কমন, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে তো নাই, আমাদের দেশেও কম, কিন্তু রেসপিরেটরি রুটটা হইলো মেইন। এখন এটার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ডিপথেরিয়া কোন বডির কোন অর্গানটার মধ্যে লিশনটা তৈরি করে, কোন কোন জায়গায়, এবং কি লিশন তৈরি করে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট লিশন। ডিপথেরিয়া কি করে? ডিপথেরিয়া টনসিলের মধ্যে, টনসিল এবং ফেরিংস এই জায়গার মধ্যে কি করে? এই জায়গার মধ্যে কি তৈরি করে? কি টাইপের লিশন তৈরি করে? এটা মনে আছে না নাই? হ্যাঁ, এটা বর্ণনা কিন্তু জিজ্ঞেস করবে ভাইবা টেবিলে। স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। মেইন ডিপথেরিয়া কোন জায়গাটার মধ্যে লিশন তৈরি করে? কমন ওভার দি টনসিল এন্ড অ্যারাউন্ড দি টনসিল। ওভার এন্ড অ্যারাউন্ড দি টনসিল ফেরিংস এর মধ্যে করতে পারে, কোন কোন সময় লেরিংস এর মধ্যে করতে পারে। যখন লেরিংসে করে
তখন কয় ল্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া, যখন ফেরিংসে করে তখন ফেরিঞ্জিয়াল ডিপথেরিয়া, যখন টনসিলে করে তখন কয় টনসিলার ডিপথেরিয়া বা টিউবাল ডিপথেরিয়া। কমন হলো টনসিল। টনসিলের মধ্যে কি করে এটা, এটা তোমার মনে রাখার বিষয় হলো, এটা নোট করে রাখো, মেমব্রেন তৈরি করে, মেমব্রেন, ইট প্রডিউসেস এ মেমব্রেন। তাইলে মেমব্রেন আবার করকম আছে, মেমব্রেন কিন্তু দুই প্রকার আছে, একটা হইলো ট্রু মেমব্রেন আর একটা হইলো সিউডো বা ফলস মেমব্রেন। ট্রু মেমব্রেন এন্ড সিউডো বা ফলস মেমব্রেন। ট্রু মেমব্রেন কোনটা, যেই মেমব্রেনটা সহজে সরাই নেওয়া যায়, দ্যাট ইজ ট্রু মেমব্রেন। এটা কিসের মধ্যে হয়, এটা টনসিলাইটিসের মধ্যে। কমন যে টনসিলাইটিস হয়, কমন যে টনসিলাইটিস হয়, স্ট্রেপ্টোককাল, স্টাফিলোককাল টনসিলাইটিস, এগুলোর মধ্যেও কিন্তু মেমব্রেন তৈরি হয়। দিস ইজ এ মেমব্রেন ফর্মড বাই পাস। দ্যাটস ওয়াই এই মেমব্রেনটা কিন্তু একদম তোমার কি থাকে, এই মেমব্রেনটা এমন ভাবে থাকে যে এটার ইচ্ছা করলে ফিল আপ করা যায়, এটাকে সরাই নেওয়া যায়। এটা চামিচ দিয়া বা তোমার এই দিয়া টাঙ্কি প্রেসার দিয়ে একটু ক্র্যাপ করলেই মেমব্রেনটা সরে যায়। কিন্তু এখানে যে মেমব্রেনটা, দিস ইজ সিউডো মেমব্রেন, দিস ইজ ইনফ্লামেটরি মেমব্রেন। এই মেমব্রেনটা সিউডো কেন বলা হয়েছে, এটা সহজে সরাই নেওয়া যায় না, এবং যদি সরাই নেওয়া হয় তাইলে আন্ডার দি বেজ অফ দি মেমব্রেন যে টিস্যুটা থাকে টনসিলের, সেই টিস্যুটা থাকে কি ইনফ্লেমড। এখানে এরিথিমা থাকে, localized axillary থাকে এবং pseudo membrane. The membrane may be localized or a patch of the posterior pharynx or tonsil, এগুলি হতে পারে। এবং বলছে membrane may extend to the thick blue white to gray black, grayish white, একটা হলো grayish black membrane আর একটা হলো grayish white membrane। টনসিলাইটিস এর এই মেমব্রেনটা হয়, এটা হলো grayish white, আর এখানে যেটা হয় এটা হলো মেইনলি grayish black। এবং এটার বৈশিষ্ট্য কি, ইট ইজ অ্যাডিয়ারেন্ট, মানে একদম আটকানো টনসিলের মধ্যে। তুমি যদি অ্যাটেম্প নাও টু রিমুভ দ্য মেমব্রেন, ইট কজেস ব্লিডিং। এইটা তোমাকে ভাইবা টেবিলে জিজ্ঞেস করে যদি ডিপথেরিয়া ধরে, যে ডিপথেরিয়ার মেমব্রেন আর নরমাল টনসিলাইটিসের মেমব্রেনের মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে নরমাল টনসিলাইটিসের মেমব্রেনটা হলো ট্রু মেমব্রেন, আর ডিপথেরিয়ার মেমব্রেনটা হলো সিউডো মেমব্রেন। ঠিক আছে তো? নরমাল টনসিলাইটিসের মেমব্রেনটা ইজিলি রিমুভ করা যায়, কিন্তু ডিপথেরিয়ার মেমব্রেনটা রিমুভ করতে গেলে ব্লিডিং হয়। কারণ এটার আন্ডার সারফেসটা কি থাকে, এটা একদম এর সাথে টনসিলের সাথে লাগানো থাকে, এবং এটা জায়গাটা ইনফ্লেমড একটা পার্ট যদি তুমি আঘাত করো, ট্রমা দাও, তাহলে এখান থেকে ব্লিডিং হয়। কারণ ব্লাড ভেসেল গুলি খুব ওভার অ্যাক্টিভ থাকে এখানে, এবং এই জায়গাটা র থাকে। এই জন্য বলছে attempts to remove the membrane results in bleeding, ব্লিডিং হইতে ব্লিডিং হয়। এবং এখানে আরেকটা কি হয়, সাধারণত নরমাল টনসিলাইটিসে নেক গ্ল্যান্ড গুলি এনলার্জ হয় কম, কিন্তু ডিপথেরিক টনসিলাইটিসে রিজিওনাল লিম্ফ নোডস অফ দি নেক আর এনলার্জ। নেকে কয় ধরনের লিম্ফ নোড আছে, অ্যানাটমি তো আসেনি মনে, না নাই? অ্যানাটমি মনে আছে না নাই? গেছে শেষ? স্যার এটা তো পড়ছি বহুত আগে, আর কত থাকে মনে? বহুত দিন রাখছি মনে, এখন ছেড়ে দিচ্ছি মন থেকে। এখন আসি ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন নিয়ে, এই তো নাকি নাকি এটাই নিয়ে কথা। ফ্যারেঞ্জিয়াল টনসিল, ল্যারিঞ্জিয়াল টনসিল, হ্যাঁ, এই যে সার্ভাইকাল ওয়েলডিয়ার্স লিম্ফেটিক। সার্ভাইকাল লিম্ফ নোড কয় গ্রুপে থাকে? দুই গ্রুপে থাকে, সুপারফিশিয়াল এন্ড ডিপ। সুপারফিশিয়াল সার্ভাইকাল লিম্ফ নোডস এন্ড ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস, এটা মনে রাখতে হবে। এখানে আমাদের both the superficial and the deep cervical lymph nodes are enlarged, mainly superficial cervical lymph node গুলি enlarged হয়। ডিপথেরিয়াতে রিজিওনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, কিন্তু নরমাল টনসিলাইটিসে লিম্ফ নোড মে অর মে নট এনলার্জ। ঠিক আছে তো? এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য একটা লিম্ফেডেনোপ্যাথি বলে এটাকে, লিম্ফেডেনোপ্যাথি। এবং অনেক সময় এরকম হয়, দুই দিকের লিম্ফ নোড গুলি যখন ফুলে যায়, তখন ষাঁড়ের গলাটা যেরকম দেখতে সেরকম হয়। এটার নাম, টিপিক্যাল একটা নাম আছে, বুল নেকড অ্যাপিয়ারেন্স। বুল নেক, ষাঁড়ের গাড়ের মতো এই গলাটা বুঝলে গেলে মুখটা ঘুরাইতে পারে না, তখন মনে হয় যেন একটা কিরম অবস্থা হয়ে গেছে, ষাঁড়ের গাড়ের মতো দেখা যায়।
সার যেরকম গাড় ঘুরানোর সময় এই এই তার যে পিছনে যে কুচটা থাকে এটা থমথম করে, এরকম একটা থমথমে ভাব থাকে। এই জন্য এটা বলা হয়েছে বুল নেক অ্যাপিয়ারেন্স। এই দুইটা কথা মনে রাখবা, একটা হইলো সিউডো মেমব্রেন আর একটা হইলো রিজিওনাল লিম্ফেডেনোপ্যাথি, এটা থেকে বুল নেক অ্যাপিয়ারেন্স হইতে পারে। কিউটিনিয়াস ডিপথেরিয়াও কিন্তু ট্রপিক্যাল কান্ট্রিতে কিউটিনিয়াস ডিপথেরিয়া আছে। তারপরে আবার কি আছে, কনজাংটিভাইটিস হয়। ডিপথেরিয়ার জীবাণু দিয়ে কিন্তু কনজাংটিভাইটিস হয়। আবার জেনিটাল অর্গানও কিন্তু কি ইনফ্লামেশন হয়, জেনিটাল অর্গানও ইনফ্লামেশন হয় এবং এটা কনজাংটিভাইটিস হয়। এই যে বাচ্চাদের যে নিউনেটাল কনজাংটিভাইটিস, অনেক সময় এক্ষেত্রে কিন্তু ডিপথেরিয়ার অর্গানিজম আইডেন্টিফাই করা যায়, মাইল্ড ফর্মে থাকে, সেখানে কনজাংটিভাইটিস হয় এবং এখানে চোখ থেকে পাস ডিসচার্জ হয়। এটা একটা কারণ। কিন্তু কিউটিনিয়াস ডিপথেরিয়া ট্রপিক্যাল কান্ট্রিজে আছে, তবে আমাদের দেশে এত খুব বেশি আমরা পাই না, কোনো কোনো সময় এটা পাওয়া যায়, খুব কমন না। এখানে একটা আলসার হয়, মেইন হলো আলসার। তোমরা শুধু মনে রাখবা এই গলাটা। তাহলে এখন ডিপথেরিয়ার কমপ্লিকেশন কি, এটা তোমার গুরুত্বপূর্ণ। যদি এটা লেরিংস এর মধ্যে হয়, তাহলে এটা বলে লেরিঞ্জিয়াল ডিপথেরিয়া। তখন কি হয়, তার রেসপিরেটরি লেরিঞ্জিয়াল অবস্ট্রাকশন। লেরিঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়, রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যেতে পারে। তখন ট্রিটমেন্ট হলো ট্রেকিস্টমি করে তারা সেভ করতে হয়। আরেকটা হইলো ডিপথেরিয়ার জীবাণু থেকে যে কি হয়, এক্সোটক্সিনটা ছাড়ে, সেই এক্সোটক্সিনটা কি করে তোমার হার্টের প্রবলেম তৈরি করতে পারে, হার্টের প্রবলেম, কার্ডিওমায়োপ্যাথি তৈরি করতে পারে, কার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি এগুলি তৈরি করতে পারে। এগুলো হইলো খুব ঝামেলা, এটার কারণে ডিপথেরিয়াটা আমাদেরকে করতে হয়। ডিটেকশন করে কিভাবে, ডিপথেরিয়া ডিটেকশন কিভাবে করবা? একটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তুমি দেখবা, এই মেমব্রেনটার নমুনাটা দেখবা, মেমব্রেনটা স্টাডি করেও কিন্তু ডিপথেরিয়া ডায়াগনোসিস করা যায়। হ্যাঁ, আর কি করা যায়, সোয়াব করলে, কালচার অফ দি সোয়াব, নাক এবং গলার থেকে যদি আমরা কালচার করি সোয়াব নিয়ে, তাইলে এখানে কিন্তু গ্রোথ হবে কি ডিপথেরিয়ার বেসিলাই, ডিপথেরিয়া বেসিলাসের গ্রোথ হবে। যখন তোমরা ইয়েতে যাইবা, কি কয় প্যাথোলজি পড়বা, ব্যাকটেরিওলজি, তখন দেখবা কালচার মিডিয়া দেখাইবো কিভাবে এটা কালচার করে, কোন মিডিয়াতে কালচার করে, কালচার করলে কালচারাল কলোনির কিরকম অ্যাপিয়ারেন্স হয়, এগুলি সব সেখানে তোমরা দেখবা। মনে রাখবা যে এটা কালচার করিয়া সোয়াব নিয়ে, সোয়াবটাকে কালচার করলে ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি ফুড দিলে পরে এখানে ব্যাকটেরিয়া গ্রোথ হয় এবং পরে এটাকে স্টেনিং করিয়া স্লাইডে স্টেনিং করিয়া দেখলে এটা থেকে এই ডিপথেরিয়ার বেসিলাসটা পাওয়া যায়, আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে তো? তাইলে এখন ডিপথেরিয়া যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের করণীয় কি? প্রথম কাজটা হইলো, পয়েন্ট হইলো আর্লি ডিটেকশন অফ দি কেসেস এন্ড ক্যারিয়ার্স, আর্লি ডিটেকশন অফ দি কেসেস এন্ড ক্যারিয়ার। 2 নম্বর হইলো ডিপথেরিয়ার পেশেন্টটাকে সরাই আনতে হবে। দুইটা টার্ম কিন্তু এখানে দেখো, পট করে যখন তুমি বলবা আইসোলেশন, তখন তোমাকে শেষ, ডিপথেরিয়া শেষ হয়ে গেল, এখানে ডিপথেরিয়ার সাধ্য হয়ে যাবে। তখন ডিপথেরিয়া ঠান্ডা হয়ে গেল, এক্সামিনার তোমার এবার নিয়ে গেল এপিডেমিওলজিতে, হোয়াট ইজ আইসোলেশন, হোয়াট ইজ দ্য অ্যানাদার টার্ম লাইক আইসোলেশন, দ্যাট ইজ কি আইসোলেশনের মতো সিনোনিমাস আরেকটা টার্ম কি আছে, কোয়ারেন্টাইন। হ্যাঁ, ঠিক আছে, ভালো বলছো, কোয়ারেন্টাইন। একটা হেলদি আর একটা আনহেলদি, এটা একটু মাথায় রাখলেই, যে হেলদি পার্সনকে আলাদা করার নাম হইলো কোয়ারেন্টাইন, আর ডিজিজ পার্সনকে আলাদা করার নাম হইলো আইসোলেশন। আইসোলেশন করার অর্থ হইলো জীবাণুটা যাতে ডিজিজ পার্সন থেকে নন ডিজিজ পার্সনে স্প্রেড করতে না পারে। যেমন এখন করোনাতে বলতেছে, এই টার্মগুলি বিশেষজ্ঞরা, পাবলিক হেলথ এক্সপার্টরা বারবার বলতেছে, যেখানে করোনা আছে সেখানে ইনভেস্টিগেশন করে টেস্ট করে যাদের করোনা পজিটিভ তাদেরকে আইসোলেট করতে হবে। আর যারা তাদের ইয়েতে আছে, কন্ট্যাক্টে আসছিল, তাদের কন্ট্যাক্ট মানে কি এক্সপোজড হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো রোগ লক্ষণ নাই, তাদেরকে করতে হবে কোয়ারেন্টাইন। তাহলে এই কথাটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে,
আইসোলেশন ধরলে তোমাকে ধরবে হোয়াট ইজ আইসোলেশন, হোয়াট ইজ কোয়ারেন্টাইন, হ্যাঁ কোয়ারেন্টাইনেবল ইন্টারন্যাশনালি কোয়ারেন্টাইনেবল ডিজিজ গুলির নাম কয়েকটা, আবার তোমার নিয়ে গেল ওইদিকে শেষ, বাস তোমার পরীক্ষা এখানে থামে গেল, আর ডিপথেরিয়া নাই, ডিপথেরিয়া শেষ হয়ে গেল। আবার এখানে তাইলে আমাদের প্রথম হইলো আর্লি ডিটেকশন, তারপর হইলো আইসোলেশন, 3 নম্বর হইলো ট্রিটমেন্ট। গুদাম বন্ধ করতে হবে। দেশে গাঁজা খাওয়া বন্ধ করার জন্য গাঁজা করে খুঁজে, কিন্তু গাঁজা যেখানে স্টক আছে ওইটা না সরাইলে পরে গাঁজা খুঁজে গাঁজা খাওয়া বন্ধ করা যাবে না। তদ্রুপ ইনফেকশন ডিজিজের বেলা যাদের মধ্যে জীবাণু স্টক আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেখানে জীবাণুটাকে মারতে হবে। ওখানে যদি জীবাণুটা আমি মারতে পারি তাহলে কিন্তু আমি নিশ্চিত যে তার থেকে আর ছড়াবে। তাই ট্রিটমেন্ট, যেহেতু এটা ট্রিটমেন্ট আছে, বাইরে যদি ট্রিটমেন্ট নাই কিন্তু এটা ট্রিটমেন্ট আছে, তাই আমি ট্রিটমেন্ট করে যদি রোগীটাকে সুস্থ করতে পারি তাইলে এই কেস থেকে আর স্প্রেড করা, ট্রান্সমিশন হওয়ার সুযোগ থাকবে না। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে ডিপথেরিয়া যে ট্রিটমেন্ট করে কয়েকটা ওষুধের নাম বলো। এত সস্তার ওষুধ ডিপথেরিয়া চিকিৎসাতে লাগে পেনিসিলিন, সবচেয়ে সস্তা পেনিসিলিন। আর যাদের পেনিসিলিন এনার্জি আছে তাদের জন্য হলো এরিথ্রোমাইসিন। এটুক বললেই হয়ে গেল তোমার। এখানে তোমার ডোজ বা এগুলি নিয়ে কোনো হইছে করে, খালি ওষুধের নামটা জিজ্ঞাসা করবে। সবচেয়ে এরিথ্রোমাইসিনটা কি অ্যান্টিটক্সিন? অ্যান্টিবায়োটিক এরিথ্রোমাইসিন। পড়ছনা তো ফার্মালজি তো গেছো না, এই জন্য হইতেছে এরকম। ফার্মালজি গেলে এরকম বলতো না, ফার্মালজি গেলে বলতা এটা অ্যান্টিবায়োটিক। এরিথ্রোমাইসিন ইজ এ অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন ইজ অ্যান্টিবায়োটিক। অনেকের পেনিসিলিন অ্যালার্জি আছে, তাই যাদের পেনিসিলিন অ্যালার্জি আছে তাদের জন্য আমরা দিব এরিথ্রোমাইসিন। 5 থেকে 6 দিন দিলেই কিন্তু ইনফেকশন কন্ট্রোল হয়ে যায়, একদম জীবাণু শেষ। তাহলে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর যারা ক্যারিয়ারদেরকেও আমরা 10 দিনের একটা কোর্স দিব ওরাল এরিথ্রোমাইসিন, অথবা যারা কন্ট্যাক্টে এসে তাদেরকে প্রথমেই যদি আমরা এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেই এরিথ্রোমাইসিন, তাহলে কিন্তু তাদের রোগটা এস্টাবলিশ হবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, আর্লি ডিটেকশন, আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্টটা কোন ধরনের প্রিভেনশন? প্রাইমারি, সেকেন্ডারি অর টারশিয়ারি? আর্লি ডায়াগনোসিস। সপ্তকাণ্ড রামায়ণ ঘরে জিজ্ঞেস করতেছ সীতা কার বাপ ছিলেন হে, এরকম তো হয়ে গেল ঘটনাটা। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট ইজ দি সেকেন্ডারি প্রিভেনশন। বারবারই তো বলা হইতেছে, এটা বইয়ের মধ্যে লেখাই আছে আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট। তাইলে আমরা এখানে যে আর্লি ডায়াগনোসিস করতেছি এবং ট্রিটমেন্ট করতেছি, এখানে মেইনলি হইলো আমরা সেকেন্ডারি প্রিভেনশনটা করতেছি, সেকেন্ডারি প্রিভেনশন। এবং যারা কন্ট্যাক্টে আইছে তাদেরকে ট্রেস করে তাদেরকে কি করতে হবে, তাদেরকে আমরা কি দিব, তাদেরকে আমরা পেনিসিলিন দিতে পারি, এরিথ্রোমাইসিন দিতে পারি, এবং একটা ভ্যাকসিন দিয়ে দিতে পারি, বুস্টার ডোজ ডিপথেরিয়া টক্সয়েড দিতে পারি, নট টক্সিন। টিটানাস টক্সয়েডের মতো ডিপথেরিয়াটাও কিন্তু টক্সয়েড। টক্সিন হোয়েন ট্রিটেড উইথ এ পার্টিকুলার কেমিক্যাল এবং তার ভিরুলেন্সিটা যখন নষ্ট করে দেওয়া হয় তখন তা হয়ে যায় টক্সয়েড। তাহলে ডিপথেরিয়াতে যে এক্সোটক্সিনটা তৈরি করে, এক্সোটক্সিনটাকে কেমিক্যালি ট্রিট করে এটা টক্সয়েডে রূপান্তরিত করা হয় এবং টক্সয়েডে রূপান্তরিত করে টক্সয়েডটা দেওয়া। তাহলে বলছে when primary immunization or booster dose was received within the previous 2 years, no further action would be needed. যারা গত 2 বছরের মধ্যে ভ্যাকসিন নিছে তাদের এটা দরকার নাই, কিন্তু যারা 2 বছর পার হয়ে গেছে তাদেরকে আমরা একটা বুস্টার ডোজ দিতে পারি ডিপথেরিয়া টক্সয়েড, আর সাথে পেনিসিলিন দিয়ে দেওয়া যায়। তাইলে এবার আমাদের দেশে ডিপথেরিয়ার ভ্যাকসিন কিসের সাথে দেওয়া হয়? পেন্টাভ্যালেন্টের সাথে দেওয়া হয় না, দেওয়া হয় না? আমরা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইউজ করি, তার মধ্যে ডিপথেরিয়া আছে না? আছে কি না? আছে স্যার। জি স্যার। ডিপথেরিয়া আছে। আগে ছিল ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস, এখন পেন্টাভ্যালেন্টের মধ্যে ঢুকছে। 5টার মধ্যে ডিপথেরিয়া একটা কম্পোনেন্ট। ডিপথেরিয়া ইজ ওয়ান অফ দি কম্পোনেন্ট। কিন্তু এখন কিন্তু আরেকটা ভ্যাকসিনও আছে, ডিটি। ডিপথেরিয়া এবং টিটানাসেরও আছে, বাজারে পাওয়া যায় ডিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া টিটানাস। এটাও আছে, কিন্তু এটা আমরা আমাদের প্রোগ্রামে নাই, ন্যাশনাল প্রোগ্রামে এটা নাই। আর কি করতে হয়? অ্যান্টি সেরাম
কোন কোন ক্ষেত্রে আমরা অ্যান্টিসেরাম দিতে পারি। অ্যান্টিসেরাম ডিপথেরিয়া, এটাকে বলে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন। যেমন টিটানাসের মধ্যে আছে টিটানাস অ্যান্টিটক্সিন, ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন, তারপরে কি গ্যাস গ্যাংগ্রিনেরও অ্যান্টিটক্সিন আছে। গ্যাস গ্যাংগ্রিনেরও কিন্তু অ্যান্টিটক্সিন আছে। তাহলে টিটানাস, গ্যাস গ্যাংগ্রিন, ডিপথেরিয়া এগুলি সবগুলিরই কিন্তু অ্যান্টিটক্সিন আছে। তাহলে এখানে আমরা কিন্তু অ্যান্টিসেরা বা অ্যান্টিটক্সিনও দিতে পারি। সিরিয়াস কেসে আমরা যখন আমরা ট্রিটমেন্ট করি তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে আমরা অ্যান্টিসেরাও দেই, তাড়াতাড়ি তাকে আরোগ্য করার জন্য। তাহলে আমাদের দেশে যে ভ্যাকসিনটা দেওয়া হয় এটা কম্বাইন্ড ভ্যাকসিন এবং ইট ইজ এ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তখন জিজ্ঞেস হোয়াই ইট ইজ কল্ড পেন্টাভ্যালেন্ট, যে পাঁচটা ইমিউনাইজিং এজেন্ট একসাথে দেওয়া হয়। ভ্যালেন্সিয়া। হ্যাঁ, 5টা ইমিউনাইজিং এজেন্ট একসাথে দেওয়া হয়েছে। 5টা এজেন্ট যখন একসাথে করা হয়েছে তখন এটা ব্যালেন্সি হয়ে গেল 5, হাত হয়ে গেল 5টা হাত। এটা ভ্যাকসিন শর্ট একটা, কিন্তু এটা রোগ প্রতিরোধ করে 5টা, তাই এটাকে বলা হয়েছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। আমাদের দেশে এটা ইউজ করি আমরা পেন্টাভ্যালেন্স, আমরা সিঙ্গেলটা ইউজ করি। এতটুকু জানলে ডিপথেরিয়ার মধ্যে আর তোমার আটকানোর কোনো জায়গা নেই, বুঝলে তো নাকি? তাহলে আমরা ডিপথেরিয়া পড়লাম। এইবার আরেকটা রোগ আছে হুপিং কফ। হুপিং কফটা খুব ইম্পর্টেন্ট। হুপিং কফ তো আমাদের দেশে আসোই, তোমরা দেখো এই সমাজের মধ্যে আসো, তোমরা দেখতেই তো আছো। হুপিং কফ আছে না নাই আমাদের দেশে? আছে না? আছে। এখন কিন্তু খুব কম, অনেক কমছে। এই ইপিআই প্রোগ্রাম আসার কারণে, ভ্যাকসিনেশন করার কারণে হুপিং কফ একেবারেই কমে গেছে। হুপিং কফ নাই বললেই চলে। আমরা তো এখন পাই না জেনারেল প্র্যাকটিসে, কোচিত পাওয়া যায়, একেবারে ভেরি রেয়ার হয়ে গেছে হুপিং কফ। হুপিং কফ এটা কি ডিজিজ, ব্যাকটেরিয়াল আর ভাইরাল? ব্যাকটেরিয়াল ডিজিজ আর ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল আর ভাইরাল, ব্যাকটেরিয়াল ডিজিজ। তাহলে ব্যাকটেরিয়াটার নাম কি? বর্ডিটেলা বি পার্টুসিস। বর্ডিটেলা, বর্ডিটেলা পার্টুসিস। এই নামটা মনে রাখবা, বানানটা লিখতে দেয়, লেখাও না লিখে আমার দেখাও কি কইছো তুমি। বর্ডিটেলা পার্টুসিস, এটা এই ব্যাকটেরিয়া দেওয়া হয়। এবং এটার নাম কি কি নাম লেখা হয়েছে? হুপিং কফ। দি এজেন্ট ইজ দা বর্ডিটেলা পার্টুসিস। এখন এটার সোর্স অফ ইনফেকশন কি? সোর্স অফ ইনফেকশন কেসগুলি কিন্তু এটার সোর্স। এটার কোন অন্য কোন সোর্স, দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট ইনফেকশন ইজ, এবার সাবক্লিনিক্যাল কোন ইনফেকশন নাই। এটার কোন সাবক্লিনিক্যাল ইনফেকশন নাই। এটা কেসগুলি হইল সব ইনফেকশনের সোর্স। সোর্স অফ ইনফেকশন ইজ দ্য কেসেস। তাহলে এজেন্ট কারা এফেক্টেড হয়? 5 ইয়ার্স পর্যন্ত এটা মোর কমন। 5 ইয়ার্স পর্যন্ত এটা মোর কমন। সেক্সের কোনো আলাদা নাই। এখন হলো তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা, এটা একটা এনভায়রনমেন্টাল ডিজিজ। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কি? এটা সারা বছরই হয়। এটা একটা সিজনাল ট্রেন্ড আছে। ডিউরিং উইন্টার এন্ড স্প্রিং মান্থস বেশি হয়। ডিউরিং উইন্টার এন্ড স্প্রিং এ এটা বেশি হয়। এবং এটার মোড অফ ট্রান্সমিশনটা কি? ড্রপলেট ইনফেকশন এন্ড ডাইরেক্ট কন্টাক্ট। দুইটা, ড্রপলেট ইনফেকশন এন্ড ডাইরেক্ট কন্টাক্ট, এই দুইটা এটার মোড অফ ট্রান্সমিশন। এটা ক্লিনিক্যাল ফিচারটা কি? এটার মধ্যে একটা ছোট্ট প্রশ্ন করে এটা বুঝাই দিলেই বাস খুশি। ক্লিনিক্যাল ফিচারটা কি? মেইনলি কি ক্লিনিক্যাল ফিচারটা কি হয় মেইনলি? ক্লিনিক্যাল ফিচারটা হলো কাফ। ক্লিনিক্যাল ফিচারটা হলো এটার কাফ। কিন্তু এই কাফটার একটা বৈশিষ্ট্য আছে, এইটা খালি শুধু মনে রাখবো ভালো করে। কি বৈশিষ্ট্যটা? এটাকে কি বলে ইংরেজিতে? কি বলে? হ্যাঁ,
100 cough. হুপ, WHOOP, হুপ, এটাকে বলে হুপ। হুপ বলা হয়। কেন হুপ বলা হয়েছে? তখন তোমার জিজ্ঞেস করবে, এটা তুমি তোমার জিজ্ঞেস করবে যে এটা কি দিয়ে তুমি বুঝবা? কোনো পরীক্ষা নাই, তুমি বুঝবা যে হ্যাঁ তার হুপিং কফ আছে, যে স্যার তার হুপ থাকবে। হুপ, হোয়াট ইজ হুপ? হুপটা কি? অনেক জোরে আওয়াজ করে কাশি দিবে। আওয়াজ করে দিবে, এগুলি হলো তোমার আমাদের মুখের কথা, আওয়াজ করে। কিন্তু সাইন্টিফিক টার্মটা কি? এক নম্বর হইলো রেপিড কনজিকিউটিভ কাপ। লেখো, খাতার মধ্যে লিখে রাখো, রেপিড কনজিকিউটিভ কাপ। বারবার কাশি হবে, রেপিড, এবং একটার পর একটা, একটার পর একটা। এটাকে বলে কনজিকিউটিভ, একটার সাথে আরেকটা, কনজিকিউটিভ। তাইলে রেপিড কনজিকিউটিভ কাপ, এটা একটা পয়েন্ট। তারপর হলো এটার ফলোড বাই ডিপ হাই পিচড ইন্সপিরেশন, ফলোড বাই কাশির দিতে একটা কাশতে 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 পরে একটা এটা টান দিবে। এটাকে বলা হয়েছে কি? ডিপ হাই পিচড ইন্সপিরেশন, জোরে একটা টান দিবে, খুব শব্দ করে, হাই পিচড ইন্সপিরেশন। এটার নাম হইলো হুপ। এটাই জিজ্ঞাসা করে কেন হুপিং কাপ কেন নাম হইলো এটা? যে স্যার কাশিটার একটা বৈশিষ্ট্য আছে আলাদা। কি বৈশিষ্ট্য স্যার? এটাই হুপ। হুপ বলে এটার নাম হুপিং কাপ। তো বলো হুপ কি? হুপ মানে হইলো রেপিড কাশি হবে, এবং একটা কাশির পর একটা কাশি চলতে থাকবে, এবং কাশি যখন শেষ পর্যায়ে যাবে তখন সে একটা ডিপ ইন্সপিরেশন হবে, খুব জোরে একটা টান দিবে, যেটা থেকে একটা টিপিক্যাল সাউন্ড হবে। এই জন্য এটার নাম হইলো হুপ। এবং এরপরে কি করে বাচ্চার বমি হইতে পারে, ভমিটিং, ফলোড বাই বমি, একটু বমি করে একটু কফ, একটু পিচ্ছিল পদার্থ সে বাদ করে, ফলোড বাই ভমিটিং। এবং যখন কাশে তখন কিন্তু কোনো কোনো সময় একেবারে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কোনো কোনো সময় দেখা যাবে যে বাচ্চা একদম নীল হয়ে গেছে, সাইনোসিস হয়ে গেছে। সাইনোসিস এবং অ্যাপনিয়া, অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, অ্যাপনিয়া। বোঝা গেল তো? এখানে তোমার ভেজাল প্রশ্ন হইলো এটা, হুপিং কাপ কি দিয়া হয়? এই জীবাণু দিয়ে। কেন এটার নাম হইলো হুপিং কাপ? যে স্যার এটাতে হুপ হয়। হোয়াট ইজ হুপ? হুপের একটা ডেসক্রিপশন তোমার কাছ থেকে তারা জানতে চাইবে, যে হুপটা কি, তুমি বুঝছো কিনা হুপটা, এবং বলবে তুমি আওয়াজ করে শোনাও আমার। তখন এই আওয়াজ করে শোনাই দিবে। উল্টা টান দিলে যে আওয়াজটা হয়, এই আওয়াজটা, শ্বাসটা উল্টা টান দিলে যে আওয়াজ হয়, এটার নাম হইলো হুপ। এর কমপ্লিকেশন কি? হ্যাঁ, স্যার উল্টে টান হুপিং কাপ নিয়ে এত মাথা ব্যথা কেন হইলো সরকারের? কেন এটা নিয়ে এই সরকার ভ্যাকসিন আবিষ্কার করলো? হ্যাঁ, এটার কমপ্লিকেশনের মধ্যে ব্রঙ্কো নিউমোনিয়া, ইট ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ অফ বাংলাদেশ এআরআই। কেন এটা সরকার গুরুত্ব দিচ্ছে? যে নিউমোনিয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হইলো হুপিং কাপ। হুপিং কাপ, তাই এটা যদি না ধরাইতে পারে তাহলে এআরআই ডিজিজের একটা বিরাট অংশ আমাদের বাচ্চাদের মধ্যে থাকবে, এবং বাচ্চাদের কমপ্লিকেশন করবে, মারা যাবে। হ্যাঁ, চাইল্ড ডেথ, ইনফেন্ট ডেথ হবে। এই জন্য হুপিং কফটাকে এইটাকে ব্রঙ্কো নিউমোনিয়া, প্রথম ব্রঙ্কো নিউমোনিয়া প্রথমেই শুরু করে মানুষের অন্য সব আবিজাবি দিয়া, কিন্তু তোমরা প্রথম বলবা ব্রঙ্কো নিউমোনিয়া, আর হইতে পারে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিমিয়া, ব্রঙ্কাইটিস। আরেকটা যেটা কমনলি পাই আমরা, চোখের মধ্যে রক্ত এসে যায়, এটাকে বলা হয়েছে সাব কনজাংটিভাল হেমোরেজ। এগুলি তোমরা যখন মেডিসিনেই করবা, ওয়ার্ড করবা, তখন তোমাদেরকে দেখাইবো কনজাংটিভ এক্সামিনেশন অফ দি কনজাংটিভা। কনজাংটিভ এক্সামিন করতে হলে কি কি পয়েন্ট দেখতে হয়, এবং এর মধ্যে সাব কনজাংটিভাল হেমোরেজ আছে কিনা এটা দেখতে হয়। চোখের মধ্যে দেখবা, চোখের যে কালো অংশটা, আই বলে কালো অংশটার পাশে যে সাদা অংশটা, এই সাদা অংশের মধ্যে দেখা যাবে যে রক্ত জমে গেছে, এটাকে বলা হয়েছে সাব কনজাংটিভাল হেমোরেজ। আর কি হতে পারে? নাক দিয়ে রক্ত পড়তে পারে, এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস, কাশির সাথে রক্ত হইতে পারে, হেমোপটাইসিস। হ্যাঁ, আর কি হইতে পারে? ব্রেনের মধ্যে হইতে পারে সেরিব্রাল হেমোরেজ। এই যে কাশতে 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 তার কি হয়? ইন্টারসেরিব্রাল প্রেসার রাইজ করে, রাইজ করার কারণে ব্রেনের মধ্যে হেমোরেজ হয়, সেরিব্রাল হেমোরেজ। এগুলি তোমার প্রধান কমপ্লিকেশন হলো নিউমোনিয়া। আগে কইবে এআরআই, ব্রঙ্কো নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস,
সাবকনজুগেটিভ, এই তিনটা না করলে কিন্তু এপিস্টেসিস, এই চারটা না করলে কিন্তু এক্সামিনার রাগ করবো। এই চারটা কমন তোমাকে বলতে হবে, কমিউনিটির লোকরা চারটা নিয়ে বেশি আসে। এবং কন্ট্রোল করবা কিভাবে, কন্ট্রোল অফ হুপিং কফ কিভাবে করবা, আমরা কেসগুলি আইডেন্টিফাই করব এবং ট্রিটমেন্ট করব। কেসগুলি আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে কি করতে হইব, আমাদেরকে ডিসইনফেকশন অফ ডিসচার্জেস ফ্রম দি নোজ এন্ড থ্রোট, আইসোলেশন করতে হবে, রোগীকে ট্রিটমেন্ট করতে হবে এবং তার ব্যবহৃত জিনিসপত্র সবগুলি ঠিক মতো ডিসইনফেকশন করতে হবে, এগুলি ডিসইনফেকশন করে দিতে হবে। এবং আমরা ট্রিটমেন্ট করব কি দিয়ে, হুপিং কফের ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে ভালো ওষুধ হলো এরিথ্রোমাইসিন। এরিথ্রোমাইসিন ইজ প্রবাবলি দ্য ড্রাগ অফ চয়েস, এটা মনে রাখবেন। খুব কম পয়সার ওষুধ কিন্তু এরিথ্রোমাইসিন, বেশি দাম না। এরিথ্রোমাইসিন দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করি। তারপরে কন্ট্যাক্ট গুলিকে সব ট্রেস করতে হবে, কন্ট্যাক্ট গুলিকে আমাদের ট্রেস করতে হবে এবং তাদেরকে 10 দিনের একটা ট্রিটমেন্ট দিতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে, এরিথ্রোমাইসিন দিয়ে 10 দিনের ট্রিটমেন্ট দিতে হবে। তাইলে প্রিভেনশনের মধ্যে প্রথম হলো আইডেন্টিফিকেশন অফ দি কেসেস, তারপরে কি করতে হবে আমাদের, তারপরে আইসোলেশন, ট্রিটমেন্ট অফ দি কেসেস, ট্রেসিং অফ দি কন্ট্যাক্টস এন্ড প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক টু দি কন্ট্যাক্টস। এটা গেল কি, এটা গেল কেস এন্ড কন্ট্যাক্ট। আর কি করবো, আমাদেরকে আমরা ইমিউনাইজ করবো, আমরা অ্যাক্টিভ ইমিউনাইজ করি। অ্যাক্টিভ ইমিউনাইজ করি কি দিয়ে করি আমরা অ্যাক্টিভ ইমিউনাইজটা? স্যার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্টের মধ্যে আমাদের এই অ্যান্টিজেনটা আছে, পেন্টাভ্যালেন্টের মধ্যে আমাদের অ্যান্টিজেনটা আছে। তখন পেন্টাভ্যালেন্ট তোমার এবার ডিপথেরিয়া ছাড়ছে, তোমার ডিপথেরিয়ার ভূত কান্তের থেকে সরবে, এখন তোমাকে যাবে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনেশন শিডিউল। গেল কি এখান থেকে সরে ইমিউনাইজেশন গেল কি, পেন্টাভ্যালেন্টের শিডিউলে নিয়ে যাবে। পেন্টাভ্যালেন্টের শিডিউলকে বলো কি কি ভ্যাকসিন আছে এটার আন্ডারে, কতটুকু দিতে হয়, কতবার দিতে হয়, কোথায় দিতে হয়। সেখানে কিছু কমপ্লিকেটেড প্রশ্ন করতে পারে, এতদিন আগে দিলে কি হবে, পরে দিলে কি হবে, এগুলি সব তোমাকে প্রশ্ন করবে। সবসময় একটা জিনিস মনে রাখবা ভ্যাকসিনেশনের, যে ইন্টারভেলটা যেটা মিনিমাম, এটার লিমিট আছে। এই একটা প্রিন্সিপাল মনে রাখবে, ইন্টারভেলটা বলছে যে 28 দিনের আগে দেওয়া যাবে না, কিন্তু 28 দিনের পরে 32 দিনে, 40 দিনে, 50 দিনে, 60 দিনে দিলে হবে, কিন্তু 28 দিনের আগে দিলে ইনভ্যালিড ডোজ হিসাবে এটা ধরবে। এখানে ইন্টারভেলটা খুব গুরুত্বপূর্ণ, এটা বলবা, কতটুকু দিতে হবে এটা বলবা, সাইটটা কোন জায়গায় দিবে এটা বলবা, রুটটা কি এবং ফ্রিকোয়েন্সি কতবার দিবে, এই কয়টা কথা ভ্যাকসিনের মধ্যে তোমাকে মনে রাখতে হবে। এই ভ্যাকসিনেরও কিন্তু কমপ্লিকেশন আছে, এটা আবার ইম্পর্টেন্ট লিখে রাখো এই প্রশ্নটা। ভ্যাকসিনেরও কমপ্লিকেশন আছে, সেই কমপ্লিকেশনটা কি এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিনের কি কমপ্লিকেশন হয়, পার্টোসিসের ভ্যাকসিনে কি হয়, অনেক সময় কনভালশন হয়, সিজার, লিখে রাখো এটা ধরবে। কিন্তু পার্টোসিস ভ্যাকসিনের কি হয়, কনভালশন হয়, সিজার হয়, সিজার, হাইপোটনিক ও অর হাইপো রেসপন্সিভ এপিসোডস। আর কি হইতে পারে, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, এটা লেখো, প্রথম লেখো সিজার ওর কনভালশন, তারপর লেখো অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, এবং ভেরি রেয়ারলি এনকেফালোপ্যাথি। এই তিনটা হইল কমপ্লিকেশন এই ভ্যাকসিনেশনে। ভ্যাকসিন দিয়ে রোগ দৌড়ানোর জন্য ভ্যাকসিন দিলাম, কিন্তু আবার কমপ্লিকেশন হয়ে গেল, তখন আমরা কি করি, ফার্স্ট ডোজ দেওয়ার পরে যদি এরকম হয়, তাহলে সেকেন্ড এবং থার্ড ডোজ আমরা বাদ দিয়ে দিব। তখন আমরা কি করব, পেন্টাভ্যালেন্ট থেকে আমার এই কম্পোনেন্ট, যেহেতু পেন্টাভ্যালেন্ট থেকে এটা সরানো সম্ভব না, তখন কি করতে হবে, তখন আদার কম্পোনেন্ট গুলি আলাদা আলাদা দিতে হবে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। Contraindication to pertussis vaccination are anaphylactic reaction, encephalopathy, and personal or strong family history of epilepsy. Epilepsy রোগীর এটা দেওয়া যায় না, বাস শেষ। আর প্যাসিভ ইমিউনাইজেশন আছে কিনা, the merit of hyperimmune globulin is pertussis prophylaxis has to be established. এখনো established, এখানে কোনো প্যাসিভ ইমিউনাইজেশনের কোনো স্থান নাই। প্যাসিভ ইমিউনাইজেশন মানে ইমিউনোগ্লোবুলিন দেওয়ার কোনো ব্যবস্থা নাই, দিলে এটাই দিতে হইব না, ইমিউনোগ্লোবুলিন দেওয়ার ব্যবস্থা নেই। তাহলে আমরা কি পাইলাম, আমরা কিন্তু অনেক খুঁটিনাটি জিনিস জানলাম কিনা? জি স্যার। তোমরা কিন্তু পড়ছো হুপিং কফ পড়ছো, হ্যাঁ, ডিপথেরিয়া পড়ছো, গেলে তো সব মামস পড়ছো, কিন্তু খুঁটিনাটি জিনিসগুলি আমরা একটু রিভিউ করে দিলাম, রিফ্রেশ করে দিলাম, যে কোথায় কোথায় তোমাদের স্ট্রেস দিতে হবে, এক্সামিনার কিভাবে পাইবার টেবিলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়।
এই রুট গুলি তোমাদের জানতে হবে। আইসোলেশন বলছো, গেল এপিডেমিওলজি। ভ্যাকসিন বলছো, এবার গেল ইমিউনাইজেশন। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে সবকিছু আমাদের খেয়াল রাখতে হবে। সামনের দিন আমরা কি করব? সামনের দিন আমাদের পড়তে হবে গুরুত্বপূর্ণ আরো রয়ে গেছে, রেবিস টেবিস তো রয়ে গেছে। রেবিস পড়তে হবে, টিটেনাস পড়তে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। রেবিস এবং টিটেনাস কমন কমন জিনিস না পারলে কিন্তু খুব অখুশি হয় একজনের সব। তোমাদের কোনো আছে কিনা বলো, তোমাদের কোনো সাজেশন আছে কিনা পড়ার ব্যাপারে? তাড়াহুড়া করার কিছু নাই, পরীক্ষা হইতে দেরি আছে। এই করোনার না কমলে, বিস্তার রোধ না হইলে কিন্তু স্কুল কলেজ খুললে তারপরে পরীক্ষা হবে। করোনার রোধ হইতে হয়তো আরো 1.5-2 মাস সময় লাগতে পারে, কারণ জুলাই মাসটা রয়ে গেছে সামনে। জুলাই মাসটা যাওয়ার পরে তো এই 1-1.5 মাসে আমরা যদি সপ্তাহে 3টা করে ক্লাস করি, মাসে কয়টা ক্লাস হয়? 12টা ক্লাস। 12টা ক্লাস যদি রেগুলার করতে পারি আমরা, তাহলে আমাদের কিন্তু দেখবা যে সিলেবাস মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। এরপর যদি কিছু থাকে এটা আমরা স্পেশাল ক্লাস নিব। তারপরে আমাদের ভাইবা টেবিলে যে সমস্ত কার্ড কোয়েশ্চন থাকে স্পেসিফিক, এবার কার্ড কোয়েশ্চন কিছু বদলাই দিব আমরা। এই গতানুগতিক কার্ড কোয়েশ্চন এগুলি আমরা এখন রাখবো না। আমরা কোশ্চেনের ধারা এবার চেঞ্জ করবো। সহজ সহজ ছোট ছোট করে প্রশ্ন থাকবো, যেগুলো দিয়ে আমরা বুঝবো যে তোমাদের বেসিক নলেজটা কি করা হয়েছে, ফাউন্ডেশনটা শক্ত কিনা। আমরা এখানে কোনো পাণ্ডিত্য দেখানোর দরকার নেই। পাণ্ডিতালি এমপিএস করার সময় এখন আমরা জানবো বেসিকটুকু পড়া হয়েছে কিনা। হ্যাঁ, কাট কোশ্চেন গুলো কবে দিবেন স্যার? দেরি আছে, এটা লাস্টে। তখন হয়তো তোমাদের মুখ দেখা দেখি হবে, যদি আমি বাঁচি আর তোমরা বাঁচো। জি স্যার। আচ্ছা স্যার, যদি স্যার চিকা বা সুসো ওই যে স্যার কামড় দেয় স্যার, ওই কামড়ে রক্ত বের হলে স্যার ওইটাতে কি স্যার টিটেনাস করতে হয় বা ভ্যাকসিন দিতে হয় স্যার? হ্যাঁ, হইতে পারে। ইভেন কি ডগ বাইট তো টিটেনাস হইতে পারে। এই বাইটিং এর ভিতরে যদি তোমার জার্ম ঢুকে যায়, সেটা হইতে পারে। তার দাঁত মুখের মধ্যে থাকতে পারে না, সে মাটির মধ্যে ঘুরতেছে না, ইঁদুর মাটির মধ্যে দৌড়াইতেছে সমানে। টিটেনাসের স্পোর তো সয়েলের মধ্যেই থাকে, তাহলে এটা হওয়া তো অসম্ভব কিছু না। জি স্যার। স্যার ভ্যাকসিন কি সেক্ষেত্রে দিতে হবে? হ্যাঁ স্যার সেই ক্ষেত্রে কি ভ্যাকসিন দিতে হবে? আমি ভরাবো যখন রেবিসটা ভরাবো না সামনের দিন কালকে, তখন এখানে আমরা সুন্দর করে আলাপ করি। এখন আজকে এই পর্যন্ত গত যে কয়েকটা ক্লাস গেল, 3টার একটা 4টা গেল, আজকে নিয়ে কয়টা গেল? 5টা নাকি? আজকে সহ কয়টা গেল? 5টা। এই 5টা ক্লাসে যেগুলি আলোচনা করা হয়েছে, এগুলি মোটামুটি আমাদের মনে হয় কিনা এটা আমার দরকার আমাদের রিভিউ করা। জি স্যার। লেকচার ক্লাসে কিন্তু সবকিছু করা সম্ভব হয় না, পড়ানো সম্ভব হয় না, আর দ্বিমুখী আলোচনাও সম্ভব হয় না। এখানে যেহেতু একটা সুযোগ আছে, মাথাতে এখন তোমাদের কলেজের ধাক্কাধাক্কি দৌড়াদৌড়ি আঁকাআঁকির চাপ কম, সেই হিসাবে তোমরা করতে পারো। অসুবিধা একটা, আমাদের এই নেটের মাধ্যমে এই ক্লাস নেওয়ার একটা অসুবিধা কি, সবাই আমাদের সাথে কমিউনিকেট করতেছে না ঠিক মতো। কমিউনিকেট না করার পিছনে অনেকটা কারণ আছে। একটা আছে হয়তো তার ফ্যাসিলিটি নাই, তার কাছে একটা স্মার্টফোন নাই, এরকম হতে পারে। অথবা সে যে জায়গায় আছে সেখানে নেট কানেকশন নাই, এরকম হতে পারে কোন কারণে এখন। অথবা তার ইচ্ছাই নেই, ফেস টু ফেস তো তারা দেখার আমার কোনো সুযোগ হইতেছে না। সামনে আমরা ফেস দেখতে চাইবো, এই জন্য ফেস দেখাইতে হবে, তাহলে আমরা বুঝবো কতজন। এখন আজকে কতজন উপস্থিত, কতজন কানেক্টেড হয়েছে হিসাবে? স্যার আলহামদুলিল্লাহ স্যার 40 জন ছিল স্যার। হ্যাঁ, 40 জন ছিল স্যার। আউট অফ কত? 60। আউট অফ কত? এখন যে ফরেন স্টুডেন্ট যারা আছে, ইন্ডিয়ান স্টুডেন্টরা, এরা কি কোনো যোগাযোগ তোমার সাথে করছে? স্যার আমরা ক্লাস করতেছি তো। ফরেন কয়জন আছে? স্যার 66। স্যার 100। হ্যাঁ, কয়জন টোটাল, কয়জন ফরেন? এই ক্যাপ্টেন তুমি কি নোট করে রেখে তো ফরেন স্টুডেন্ট কারা কারা কমিউনিকেট?
স্যার ওই যে পার্সেন্টেজ নিয়ে প্রেসিডেন্টরা তো রাখছেন বিপদে আছে, তাদেরকে তো আমরা খুব ভালো হেল্প করতে পারতেছি না। কে কে আছে স্যার পার্সেন্টেজ নিয়ে রাখছেন মাথায় ঠিক আছে, তুলে রাখছেন। ফরেন স্টুডেন্টদের এটা নোট করে রাখো, কারণ যারা করতেছে বুঝতে হবে যে তাদের অবশ্যই আগ্রহ আছে। আগ্রহের একটা মর্যাদা তো আমাদের দিতে হবে পরীক্ষার সময়। আগ্রহ না থাকলে তো কোনো কিছু হয় না দুনিয়ায়। আগ্রহটা হলো মেইন সবকিছুর। সাকসেসের পিছনে ইচ্ছা, আগ্রহ, এগুলো হলো মূল। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। Yes, sir. তাহলে এখন তোমাদের কোনো পড়ার বিষয়ে কোনো সাজেশন আছে কিনা এটা বলো। কারণ পড়াটা হইতে হইব সবসময় ইজি, দ্বিমুখী। কঠিন হইতেছে কোনো পড়া বেশি কঠিন হয় না নাকি স্যার, কঠিন সহজ হইতেছে লাগে। নাকি না? হ্যাঁ, না স্যার, সহজ লাগে। না আমাকে খুশি করার জন্য বললো না, বাস্তব কথাটা বলবো। আমি সত্যবাদিতা পছন্দ করি বেশি। ফ্র্যাঙ্কলি আমার সাথে কথা বলবো। আমি কিন্তু তোমাদেরকে খুব ফ্র্যাঙ্কলি বলি সবকিছু, মনে রাখবা এটা। আমি নিজের ছেলের মতোই মনে করি সবাই। তোমরা ভালো করলে আমরা খুশি, পরীক্ষা ভালো করতে পারলেই তো টিচারের ক্রেডিট। স্যার বলো স্যার হুপিং কফের সাউন্ডটা একটু একবার বলেন না। কোনটা? হুপিং হুপিং কফের কফের সাউন্ডটা? পারলে হ্যাঁ হ্যাঁ কোনটা হুপিং কফের? এটা তো জি স্যার। হুপিং কফের হুপের ডেসক্রিপশন, এই তো? জি এটা স্যার, নাকি? সাউন্ডটার কথা বলতেছে। কোন সাউন্ড? সিঙ্কপের সাউন্ড। হ্যাঁ, এটাই তো বলতেছি। স্যার হুপ এটা রেপিড কনজিকিউটিভ কাপ followed by a deep high pitched inspiration or hook. It is followed by vomiting. এটা টান দেয় ঘুরে দেয়। তুমি তোমারটা টান দিয়ে দেখো না কিরকম আওয়াজ হয়। দুটো টান দিয়ে দেখো, শ্বাসটা যে আওয়াজটা হয় সেই আওয়াজটাই, এই আওয়াজটাই টিপিক্যাল। এটা কি? ডিপ হাই পিচড ইন্সপিরেশন। হাই পিচড আর লো পিচড ইন্সপিরেশন, সাউন্ডের পিচটা খুব হাই। সাউন্ডের কি কি ক্যারেক্টারিস্টিক আছে? 3 মিনিট আছে। সাউন্ডের ক্যারেক্টারিস্টিক কি? সাউন্ডের কয়টা ক্যারেক্টারিস্টিক আছে? যায় না। এক নম্বর হলো সাউন্ড কোন মেটেরিয়াল থেকে জেনারেট করতে হয়। কোনো কিছুর আঘাত না করলে সাউন্ড হয় না। এক। 2 নম্বর হলো সাউন্ডটা ট্রান্সমিশন হওয়ার জন্য একটা মিডিয়াম লাগে। ইট নিডস এ মিডিয়াম ফর ট্রান্সমিশন। ঠিক আছে তো? 2। 3 নম্বর কি? সাউন্ডের আরো 2টা বৈশিষ্ট্য আছে। এটার একটা লাউডনেস আছে আর এটার একটা ইন্টেন্সিটি আছে। লাউডনেস এন্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটিটা মাপা হয় কি দিয়া? ইন্টেন্সিটি কি দিয়া মাপে? হ্যাঁ, ডেসিবেল স্যার, ডেসিবেল ইন্টেন্সিটি কি দিয়া মাপে সাউন্ডের? ডেসিবেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হার্টস। HER is a hertz, HRTZ হার্টস। আর লাউডনেস মাপে ডেসিবেল দিয়ে। এই কয়টা কথা আমি কিন্তু একটা প্রশ্ন দিয়েছিলাম কিছুদিন আগে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাউন্ড। তারপর দিয়েছিলাম যে সাউন্ডের মধ্যে নরমাল সাউন্ডের বৈশিষ্ট্য কি, তারপর হইলো আল্ট্রাসাউন্ডের বৈশিষ্ট্য কি, কোন সাউন্ড আমরা কানে শুনতে পাই না, মেশিন দিয়ে শুনতে হয়। এগুলি কিন্তু ভালো করে ক্লিয়ার থাকতে হবে। সাউন্ডের মেইন হইলো সাউন্ড একটা কি, সাউন্ড কোনো মেটেরিয়ালকে আঘাত না করলে সাউন্ড তৈরি হয় না। আঘাত করতে হবে, প্রথম স্ট্রাইকিং করতে হবে। স্ট্রাইকিং অফ এ মেটেরিয়াল প্রডিউসেস সাউন্ড ওয়েভ। তারপরে এটা ট্রান্সমিশন হওয়ার জন্য ইট নিডস এ মিডিয়াম। হ্যাঁ, এয়ারলেস রুমে কোনোদিন সাউন্ড শোনা যায় না। তারপর হলো 3 নম্বর হলো এটার একটা ইন্টেন্সিটি আছে, এটার একটা লাউডনেস আছে। আর কি আছে? সাউন্ডের অডিবল লিমিট আছে। অডিবল লিমিট কত পর্যন্ত সাউন্ডের ইন্টেন্সিটি থাকলে এটা শোনা যায়, কতর উপরে হইলে সাউন্ড শোনা যায় না। আর একটা সাউন্ড হবে 2টা পার্ট আছে, একটা হলো কম্প্রেশন, একটা হলো রেরিফ্যাকশন। এগুলি হলো সাউন্ডের বৈশিষ্ট্য। আমি কিন্তু প্রশ্ন দিয়েছিলাম, তোমরা এটা পরে আমার আর কোনো কিছু এই পর্যন্ত। তাহলে এই পর্যন্তই শেষ করলাম।